আমি ডক্টর রাশেদ রানা খান আপনার কাছে জানতে চাচ্ছি, দেখেন এই যে গরমটা, এই গরমটা এখন আমাদের কি করণীয়, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে মানে খুবই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন বাচ্চাদেরকে বাইরে পাঠাবো কিনা, এই যে স্কুল খোলা থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু একটা নাটক হয়ে গেল। এই নাটক চলতে চলতে হাইকোর্ট পর্যন্ত চলে গেল। হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আসলো, ওটার জন্য আবার মন্ত্রী সাহেব একটু গোসা করলেন। তো এই যে সব মিলিয়ে যে অবস্থাটা, তো আমাদের আসলে ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে, যে মা যারা আছে, মাদের তো টেনশনটা অনেক বেশি, তাই না? তাদের তো উদ্বেগটা স্বাভাবিক, এটা তো হবেই। তো মাদেরকে আপনি কি বলে আশ্বস্ত করবেন যে তারা স্কুলে বাচ্চাদেরকে পাঠাতে পারে? আমরা না হয় ঢাকা শহর কথা বলছি, ঢাকায় অনেক স্কুলে হয়তো এসি আছে, ফ্যান আছে। আপনি ভাবেন গ্রামের কথা, আমরা যে স্কুলে ছোটবেলায় পড়তাম ওটা তো টিনের চাল ছিল, এরকম এরকম টিনের চালের স্কুল কিন্তু অনেক আছে গ্রামে এখন পর্যন্ত। তো এই সব মিলিয়ে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন আসলে? দুটো ভিন্ন বিষয়। পুরো সামগ্রিক তাপমাত্রায় এই মুহূর্তে যে অবস্থা, সেটা সামগ্রিকভাবে সকলের জন্য একটা বিষয়। আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু মানে আমরা যদি এখন ভাবি যে আমাদের বাবা মারা কি করেছেন, বা আমাদের আগের প্রজন্মের যারা, তারা হয়তো হেঁটে স্কুলে গেছেন, গ্রামে কয়েক মাইল হেঁটে, আমরা গল্প শুনেছি আমার নানা নানি বলতে। তো সেই তাদের রেজিলিয়েন্স পাওয়ার কি আমাদের বাচ্চাদের আছে? এখন আমরা যদি ভাবি যে কেন 40 ডিগ্রি হলে বাচ্চারা স্কুলে যেতে পারবে না, কেন এসি থাকতে হবে স্কুল রুমে, তাহলে কিন্তু হবে না। কারণ এটা জেনারেশন জি, একটা ডিফারেন্ট জেনারেশন এখন আমাদের সামনে। তাদের রেজিলিয়েন্স পাওয়ার খুবই খুবই নাজুক। কেন সেই প্রসঙ্গ অন্য, সেই প্রসঙ্গ আনতে গেলে এখন পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাদেরকে আমরা যেভাবে লালন পালন করি, নট অনলি আমাদের শহরের বাচ্চারা, গ্রামের বাচ্চারাও তাই। প্যারেন্টিংটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদেরকে বাবা মারা যেভাবে বকাঝকা করতো, এখন আপনি বকে কোনো বাচ্চাকে কিছু করতে পারবেন না, আপনাকে বন্ধুর মতো হয়ে তাকে বুঝাতে হবে। অর্থাৎ পুরো জিনিসটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে এই জেনারেশন বড় হচ্ছে। তাদেরকে 40 ডিগ্রি সেলসিয়াসে স্কুলে নিবেন, এসি থাকবে না, এবং শুধু এসির ব্যাপার না, যাওয়া আসার কয়টা বাবা মার পক্ষে সম্ভব বাংলাদেশে? আমি ঢাকা শহরের কথা বলছি না, আমি উচ্চবিত্তের কথা বলছি না, সকল শ্রেণী। শিক্ষা কিন্তু সকলের জন্য। এটা আমরা কেন যেন নীতি নির্ধারক মহল বুঝতে পারি না। আমরা যখন শিক্ষা কার্যক্রমে বারবার গুগলকে নিয়ে আসি, আমরা যখন সব বারবার অনলাইন শিক্ষাকে নিয়ে আসি, আমরা যখন ভাবি যে গ্রুপ ওয়ার্ক করবে বাচ্চারা ইন্টারনেট দেখে, আমরা একবারও ভাবি না বাংলাদেশের কত সংখ্যক বাচ্চার হাতে ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে বা পৌঁছে দেওয়া সম্ভব। রাঙ্গামাটি বা কুড়িগ্রাম বা বান্দরবনের একটা বাচ্চার হাতে কি ইন্টারনেটের অ্যাক্সেস আছে? একটা স্মার্টফোন কিনতে বাবা মার পক্ষে কি সম্ভব? এগুলো আমরা কিচ্ছু ভাবি না। এই জন্য আজকের আমার এই লেখাটা, যে নীতি নির্ধারকরা আসলে কোথায় যেন নিজেদের দিক থেকে ভেবে ফেলেন, কিন্তু নীতি নির্ধারকরা বা আমরা যারা এলিট ক্লাসের বসবাস করছে, তাদের দিয়ে সারা বাংলাদেশকে বিবেচনা করা যাবে না। শুধুমাত্র এটা তাপমাত্রার ব্যাপার না, এটা শিক্ষা কার্যক্রমের ক্ষেত্র, পাঠ্যসূচির ক্ষেত্রেও তাই। এখন যেই বাচ্চারা টিনের ঘরে ক্লাস করে, যে বাচ্চাদের আমরা এমন স্কুলও পেয়েছি যে ছাদ নেই, আমরা প্রায় নিউজ পেপারে পাই না, আপনাদের বাংলা ট্রিবিউনেও তো এগুলো ছাপা হয়। তো সেই স্কুলগুলোতে বাচ্চারা না, আমরা দেখেছি গতকাল শিক্ষক হিট স্ট্রোকে মারা গেছেন। তো বাচ্চারা তো আরো নাজুক অবস্থা। তাহলে এই পরিস্থিতিতে হয় আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা, আর অনলাইন বা জুমে ক্লাস নেওয়াটা তো নতুন কিছু না। করোনা কিন্তু আমাদের জন্য অনেক বড় অভিশাপ, কিন্তু একই সাথে শিখিয়ে গেছে যে ঘরে থেকেও আমরা পৃথিবীকে চালাতে পারি। একটা বছর যদি চলতে পারে, তাহলে এখানে 1-2 সপ্তাহের ব্যাপার বা বড় জোর 1 মাসের ব্যাপার। এই 1 মাস যদি অনলাইন ক্লাস হয়, সমস্যাটা কোথায়? এখন তো অন্তত করোনার মতো এমন না যে মানুষ বের হতে পারছে না, বাজার করতে পারছে না, জীবাণু আক্রমণ করছে, এরকম তো না। করোনার চেয়ে অনেক ভালো জায়গায় আমরা আছি। এখন শুধুমাত্র যেটা করা যায়, বাসায় বসে বাচ্চাগুলোকে অনলাইনে শিক্ষা দেওয়া যায়, যেন বাচ্চারা এবং শিক্ষকরা সকলেই একটা মানে হিট স্ট্রোকের মতো একটা বড় ধরনের বিপদটাকে কাটিয়ে অন্তত এড়িয়ে যেতে পারে। এতটুকুই তো, এখানে কিন্তু এর বেশি কিছু নাই আসলে সেভাবে। এটা একটা বিষয়। আর এমনিতে সারা বাংলাদেশের মানুষের জন্য যেটা আমাদের বিশেষ করে শহরাঞ্চলে বেশি হচ্ছে, গ্রামে যেহেতু একটু গাছগাছালি বেশি আছে, হয়তো সে জায়গায় মানুষজন কিছুটা স্বস্তি কিছুটা হলেও আছে, কিন্তু শহরের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা নিজেরা আমাদের পরিবেশকে নষ্ট করেছি। আমরা বসবাস করার জন্য বিভিন্ন ভাবে গাছ কেটেছি,
এবং একেবারে গাছ শূন্য করে শহরকে নিজেদের বসবাসের যোগ্য মনে করছি, কিন্তু আসলে এটা সবচেয়ে অযোগ্য। এই বিষয়গুলো ব্যাপারে আমাদেরকে সারা বছর ধরে ক্যাম্পেইন করতে হবে। আপনাকে একটু শহর নিয়ে কথা বলি। আমরা ঢাকা শহরে আছি, এটা আমাদের রাজধানী শহর। এই শহরের চারদিকে কিন্তু নদী আছে, বাট সেই নদীগুলোকে কি আর নদী বলা যাচ্ছে? সেই নদীগুলোকে আপনি জীবিত নদী বলবেন? এই নদীগুলো কি প্রাণ আছে, জীবিত আছে মনে হয় আপনার কাছে? না, ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের হিসাব মতে কিন্তু আমাদের যদিও বলা হয় 47টা খাল ছিল ঢাকা শহরে, কিন্তু ড্যাপের হিসাব মতে 43টা খাল পাওয়া যাচ্ছে এবং বাকিগুলো মৃত, একেবারেই মৃত অবস্থায় আছে। আর এই খালগুলো দিয়ে কি হতো? বুড়িগঙ্গা, টঙ্গী, তারপরে এই বিভিন্ন বিভিন্ন নদীগুলোর সাথে এক ধরনের যোগাযোগ তৈরি হতো এবং জলাশয়টা থাকতো। কিন্তু কি হলো, ভূমিদস্যুরা এগুলো দখল করলেন এবং নীতি নির্ধারক মহল সেগুলো অ্যাপ্রুভাল না দিলে, কোনো না কোনো প্রক্রিয়ায় অ্যাপ্রুভাল হয়েছে, হ্যাঁ ডেস্ক টু ডেস্ক হয়েছে, হয়তো একদম উচ্চ লেভেলে জানে না, কিন্তু উচ্চ লেভেলের না জেনে সাইন ছাড়া তো কোনোভাবেই এগুলো অ্যাপ্রুভ হওয়ার কথা না। তাহলে এগুলো কিভাবে অ্যাপ্রুভড হলো, কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলো, এই জায়গাগুলোকে আবার কিভাবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায়শই একটা কথা বলেন যে খালগুলো পুনরুদ্ধার করতে হবে, খালগুলোকে ঢাকায় ফিরিয়ে আনতে হবে, কিন্তু এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটায় কারা হাত দিবে, কারা করবে? দুই সিটি কর্পোরেশন তো বিভিন্ন সময় বলে যে করবে, কিন্তু আসলে কতটুকু পেরেছে করতে? এক হাতির ঝিল নিয়ে দেখেন কত রকমের ঝামেলা হয়েছে এবং এটা সেনাবাহিনীর তত্ত্বাবধান দেখে হয়তো একভাবে কোনোভাবে বাঁচানো গেছে। তাহলে এই প্রক্রিয়ায় তাহলে সিটি কর্পোরেশন গুলোর দায়িত্ব কি? এবং সিটি কর্পোরেশনকে আসলে দায়িত্ব কি বলে বকাবকি গালাগালি করলে হবে না, সিটি কর্পোরেশনকে সেই পরিমাণ এম্পাওয়ার্ড করা হচ্ছে কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ। একজন মেয়র যদি বা দুজন মেয়রই যদি মনে করেন যে না তাদেরকে যথেষ্ট পরিমাণে এম্পাওয়ার্ড হচ্ছে না, তাদের সাথে রাজুকের ক্ল্যাশ হচ্ছে, তাদের সাথে অন্যান্য যে গণপূর্ত বিভাগের ক্ল্যাশ হচ্ছে, তাহলে এই ক্ল্যাশগুলো এগুলো সবই একেবারেই ঔপনিবেশিক একটা ক্ল্যাশ, হ্যাঁ আমলাতান্ত্রিক ক্ল্যাশ, বিউরোক্রেটিক ক্ল্যাশ। এই ক্ল্যাশগুলো মেটানোর জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক করতে হবে যে কার কোন দায়িত্ব এবং সেই অনুযায়ী আগাতে হবে। এই প্রক্রিয়াগুলো করতে হবে, অনেক ভেতরে কিন্তু সমস্যাগুলোর সমাধানগুলো লুকিয়ে আছে।